ভারতে প্রতি বছর দু তিনটে ভোট লেগেই থাকে। এই যেমন ধরুন 2024-এ প্রধানমন্ত্রী বেছে নেওয়ার ভোট হয়েছিল, তখন সারা দেশ জুড়ে ভোট হলো। অথচ এই ভোট শেষ হতে না হতেই আবার হরিয়ানা, মহারাষ্ট্র, ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার ভোট শুরু হয়ে গেছে। তো এইভাবে প্রতি বছর একের পর এক রাজ্যে ভোট লেগেই থাকে, তা সে পঞ্চায়েত ভোট হোক বা মিউনিসিপ্যালিটির ভোট। এবার পশ্চিমবঙ্গের মতো রাজ্য, ভোট মানেই লোকজনকে পেটানো, বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার মতো এক প্রকার ফ্রি লাইসেন্স পেয়ে যায় একদল মানুষ। কিন্তু নরেন্দ্র মোদী এবার একটা বিল নিয়ে আসছেন, যার মাধ্যমে সারা দেশে এবার একটাই ভোট হবে। আর এই বিলের সবথেকে বেশি বিরোধিতা করছে কংগ্রেস। তবে আপনারা জানলে অবাক হবেন, 1967 সাল পর্যন্ত ভারতের সব ভোট একসাথেই হতো। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই এক দেশ এক ভোট ভারতের স্বাধীনতার পর থেকেই ছিল। কিন্তু 1967 সাল থেকে কংগ্রেস প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার ক্ষমতায় থাকার জন্য এমন কিছু পদক্ষেপ নেন, যার জন্য এই এক দেশ এক ভোট হয়ে যায় এক দেশ বহু ভোট। তো প্রশ্ন হলো, ইন্দিরা গান্ধীর সেই কালো অধ্যায়ে কি হয়েছিল? কেন এখন বিজেপি সরকার আবার সেই এক দেশ এক ভোট ফিরিয়ে আনতে চায়? এর ভালো এবং খারাপ দিকগুলোই বা কি? তো বন্ধুরা, আমি রয়েছি মিঠুন আপনাদের সাথে। আজকের ভিডিওতে এক দেশ এক ভোটের ভালো খারাপ এবং ভারতের ইতিহাসে এর ব্যবহার কিভাবে বন্ধ হয়েছিল সেটাও বলবো। আর আজকের এই ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন, যেটা কিন্তু আপনাকে ওই গদি বা চটি মিডিয়া বলবে না। তো একদম শেষ পর্যন্ত দেখুন। আর অ্যাজ ইউজুয়াল, আমি কোনো দলের সমর্থন না করে এখানে সব কিছু বলবো। আমি দুটো দিকই তুলে ধরবো, যাতে আপনি নিজে থেকে ডিসিশন নিতে পারেন। কারণ এটা আমাদের দেশের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আর এটাই আমাদের দেশের ভবিষ্যৎ ঠিক করবে। তাই মন দিয়ে সব কিছু দেখুন আর নিরপেক্ষ দৃষ্টিতে যাচাই করুন। এই ভিডিওর সমস্ত ডিটেলস আপনি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যান। পয়লা সেপ্টেম্বর 2023 দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বিজেপির তৈরি কেন্দ্র সরকারের কথা একটা কমিটি তৈরি করেন, যে কমিটির উদ্দেশ্য ছিল এটা দেখা যে ভারতে ওয়ান নেশন ওয়ান ইলেকশন এই প্রসেস করা যাবে কিনা। এই কমিটি বহু রিসার্চ করে আর একটা 18,000 পেজের একটা রিপোর্ট সাবমিট করে, যেখানে বলা হয় যে ভারতে এক দেশ এক ভোট এই প্রসেস কাজ করবে। তো এবার প্রশ্ন আসবে যে হঠাৎ করে কেন এই প্রসেসটাকে আনা হচ্ছে, এর ফলে কি লাভ হবে? তো এই যে এক দেশ এক ভোট, এর লাভের জন্য সরকার বেশ কিছু কারণ দেখিয়েছে, সেগুলো এবার আপনাদেরকে বলি। তারপর না হয় আমরা এর খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করব। তো 2019 সালে লোকসভা ভোটে খরচ হয়েছিল 60,000 কোটি টাকা, কিন্তু 2024 সালে লোকসভা ভোটে সেই খরচের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে 1,35,000 কোটি টাকায়। মানে মাত্র 5 বছরের মধ্যে এই খরচ ডবল হয়ে গেছে। এবার এই লোকসভা ভোট ছাড়াও প্রতি বছর রাজ্যগুলোতে যে বিধানসভার ভোট হয়, তাতেও হাজার হাজার কোটি টাকা করে খরচ করা হয়। এছাড়াও রয়েছে পঞ্চায়েত ভোট এবং মিউনিসিপ্যালিটির ভোট। আর এই সমস্ত খরচ বাঁচাতে পারে এই এক দেশ এক ভোটের প্রসেস। এতে এক খরচেই সম্পূর্ণ দেশে ভোট করা যাবে, ফলে সরকারের অনেক খরচ বেঁচে যাবে। এবার বছর বছর যদি ভোট হয়, তাহলে মানুষের মধ্যে ভোট দেওয়ার প্রবণতাও কিন্তু কমে যায়। যেমন ধরুন, পশ্চিমবঙ্গের কোনো পরিযায়ী শ্রমিক, সে কেরলে কাজ করতে গেছে। এবার এখন তো সে চাইলেই বারবার পঞ্চায়েত ভোট, বিধানসভা ভোটের জন্য আসতে পারবে না। আর অনেক জায়গায় ভোটের জন্য ছুটিও পাওয়া যায় না। এছাড়া যাতায়াতেরও সমস্যা হয়। এগুলো ছাড়াও পশ্চিমবঙ্গে ভোটের পরে যে অত্যাচার করা হয়, তাতে প্রতিবার ভোটের পর বিরোধী দলগুলোকে এক প্রকার আতঙ্কে থাকতে হয়। এমনকি অনেকে ভোটের পর বাড়ি থেকে পালিয়েও যায়। এবার যদি 5 বছরে একবার করে ভোট হয়, তাহলে প্রত্যেকটা মানুষ চাইবে ভোট দিতে। এমনকি পরিযায়ী শ্রমিকরাও বাড়িতে আসবে ভোট দিতে। আর পোস্ট পোল ভায়োলেশন, মানে ভোটের পরে যে ভায়োলেশন হয়, সেটাও অনেকটা কমে যাবে। এবার আসে মডেল কোড অফ কন্ডাক্ট। ভারতের ইলেকশন কমিশন বলছে, যেদিন থেকে কোনো ভোটের ডেট অ্যানাউন্স হয়, সেদিন থেকে ভোটের রেজাল্ট বের হওয়া পর্যন্ত সরকার কোনো রকম কোনো নতুন প্রজেক্ট অ্যানাউন্স করতে পারবে না। ধরুন লোকসভা ভোট হচ্ছে, তো এই ডেট অ্যানাউন্স থেকে রেজাল্ট পর্যন্ত ভারত সরকার নতুন কোনো প্রজেক্ট স্যাংশন করতে পারবে না। এটার কারণ, যাতে পলিটিক্যাল পার্টিগুলো ভোটের সময় জনগণকে নতুন কোনো সুযোগ সুবিধা দিয়ে তাদের দলকে ভোট দিতে আগ্রহী না করতে পারে। তবে এতে সমস্যা হলো, ওই যে 2 থেকে 3 মাস মডেল কোড অফ কন্ডাক্ট থাকে, তখন সরকার হাজার জরুরি হলেও নতুন কোনো প্রজেক্ট অ্যানাউন্স করতে পারে না। এবার লোকসভার পরে যখন কোনো রাজ্যে বিধানসভার ভোট হয়, সেখানেও সেম ঘটনা ঘটে। তো এইভাবে প্রতি বছর 2 থেকে 3 মাস এমন একটা সময় যায় যখন সরকার পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে যায়। এমনকি প্রত্যেক ভোটের সময় ধর্ম, জাতপাত নিয়ে রাজনীতি হয়। এতে দেশে জনগণের মধ্যে একতা নষ্ট হয়। এবার প্রতি 5 বছরে যদি একবার করে ভোট হয়, তাহলে এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়া যাবে। মানে পুরো দেশ জুড়ে একবারই মডেল কোড অফ কন্ডাক্ট লাগু থাকবে। এবার প্রত্যেক ভোটে যেমন টাকার দরকার হয়, তেমনই কিন্তু সিকিউরিটি ফোর্সেরও দরকার হয়। এতে দেশের হিউজ একটা সিকিউরিটি, যাদের বর্ডারে বা কোনো গুরুত্বপূর্ণ এলাকায় থাকা উচিত ছিল, তাদের নিয়ে আসা হয় ভোট করানোর জন্য। এতে দেশের সিকিউরিটির উপর একটা থ্রেট আসে। এছাড়া ভোট করানোর জন্য স্কুল টিচারদের দরকার হয়। আর প্রত্যেক বছর একটা নির্দিষ্ট সময়ের জন্য টিচাররা শিক্ষা দেওয়ার বদলে ভোট নেওয়ায় ব্যস্ত হয়ে যান। এগুলো ছাড়াও ভোটের জন্য বা সিকিউরিটি ফোর্সদের থাকার জন্য কোনো সরকারি স্কুল, কলেজ এগুলোকে সিলেক্ট করতে হয়, আর ভোটের সময় সেগুলোকে বন্ধ রাখতে হয়।
আর যদি 5 বছরে একবার করে ভোট হয় তাহলে এই সমস্যাগুলো প্রত্যেক বছর না হয়ে 5 বছরে মাত্র একবার হবে। রাজনৈতিক দলগুলো দেশের ভালোর জন্য লং টার্ম কিছু ভাববে। এখন যেমনটা হয়, যেমন ধরুন ভোটে জেতার আগেই ইলেকট্রিক বিল মাফ করে দেওয়া হয়, বাসের ভাড়া মাফ করে দেওয়া হয়, কারো কারো অ্যাকাউন্টে 500 থেকে 1000 টাকা করে দেওয়া হয়। তো এই সমস্ত ছোট ছোট সুযোগ সুবিধা দিয়ে অল্প সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলো জনগণের মন জয় করতে চায়। এবার ভোটে জিতলে তো ভালোই, ফ্রিতে তারা যে টাকাগুলো দিচ্ছিল সেগুলো জনগণের উপরেই বিভিন্ন ধরনের ট্যাক্স চাপিয়ে তারা তুলে নেয়। আর হেরে গেলে এই ফ্রি দেওয়ার ফলে রাজ্যের যে ক্ষতি হয় তার চাপ পড়ে পরবর্তী সরকারের উপর। কিন্তু 5 বছর পর পর ভোট হলে রাজনৈতিক দলগুলো লং টার্ম কোনো স্কিম বের করবে যাতে আখেরে আমাদের দেশেরই উন্নতি হবে। এবার এই যে আমি এক দেশ এক ভোটের ভালো দিকগুলো বললাম, এর কিন্তু কিছু খারাপ দিকও আছে। চলুন এবার সেগুলো বলি, নইলে এই বিষয়ে আপনি নিরপেক্ষ মতামত নিতে পারবেন না। দেখুন, বিধানসভা আর লোকসভা ভোট যদি একসাথে হয় তাহলে রাজ্যের সমস্যাগুলো ভোটের ক্ষেত্রে বেশি গুরুত্ব পাবে না। যেমন ধরুন দিল্লিতে যেটা হয়েছে, লোকসভা ভোটে দিল্লিতে বিজেপি জিতেছিল, অথচ কিছুদিন পরেই সেখানে যখন বিধানসভা ভোট হলো তখন সেখানে আম আদমি পার্টি জিতেছিল। এতে কি হয়, একজন ভোটার সময় নিয়ে রাজ্য এবং কেন্দ্রের সমস্যাগুলো নিয়ে ভাবতে পারে। বা ধরুন কোনো একজন ব্যক্তি প্রথমে লোকসভা ভোটে কোনো একটা দলকে ভোট দিল, তারপর সে দেখার সময় পাবে যে সেই দলটা তার আশা অনুযায়ী কাজ করছে কিনা। যদি কাজ করে তো ভালো, আর যদি কাজ না করে তাহলে সে পরের ভোটে মানে বিধানসভা ভোটে সে ওই দলের বিরুদ্ধে ভোট দেবে। কিন্তু যদি সবকটা ভোট একসাথে হয় তাহলে ভোটাররা কনফিউজ হয়ে যাবে যে তারা রাজ্যের সমস্যা দেখবে নাকি কেন্দ্রে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এছাড়া একসাথে ভোট হলে ছোটোখাটো দলগুলো চাপা পড়ে যাবে। আবার এই যে এখন যে বারবার করে ভোট হয়, এতে রাজনৈতিক দলগুলো কিন্তু সজাগ থাকে যে তারা যদি কোনো খারাপ কাজ করে বা ভালো কিছু করতে না পারে, তারা বিধানসভা হোক বা লোকসভা সেখানে হেরে যাবে। ফলে রাজনৈতিক দলগুলো সবসময় চেষ্টা করে জনগণকে খুশি রাখার, আর এটাই হলো বর্তমান ভোট প্রসেসের সবথেকে বড় বেনিফিট। এবার 5 বছর পরে ভোট হলে খরচ তো কমবে, কিন্তু এতে খরচ বাড়তেও পারে, কারণ পার্টিগুলোর কাছে এটা একটা ডু অ্যান্ড ডাই সিচুয়েশন হয়ে যাবে। এতে তারা চেষ্টা করবে আগের থেকে আরও বেশি খরচ করতে, কারণ একবার যদি তারা বেশি পরিমাণে খরচ করে তাহলে 5 বছরের জন্য তাদের সিট পাকা থাকবে। এবার বিরোধী দলগুলো ভয় পাচ্ছে যে এই এক দেশ এক ভোটের ফলে বিজেপি সরকার রাজ্যের ক্ষমতা কমিয়ে দেওয়ার চেষ্টা করছে, কারণ রাজ্যগুলোতে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির ভোটও হয়, আর সেগুলো করায় স্টেট ইলেকশন কমিশন। এবার এই এক দেশ এক ভোট প্রসেসে সরকার চাইছে সেন্ট্রাল ইলেকশন কমিশন আর স্টেট ইলেকশন কমিশনকে একসাথে করে দিতে। এবার এই এক দেশ এক ভোটে আরও বেশ কিছু সমস্যা রয়েছে, আর সেই সমস্যাগুলো থেকে কিভাবে বেরিয়ে আসা যাবে তারও বেশ কয়েকটা উপায় আছে, আর সেটা আমি ভিডিওতে আগে বলবো। এবার ভারতে কিন্তু এই এক দেশ এক ভোট অনেক আগে থেকেই চালু ছিল। ইভেন 1967 সাল পর্যন্ত ঠিক এইভাবেই ভোট হতো। তো প্রশ্ন হলো 1967 সালের পর থেকে এই প্রসেস কেন বন্ধ হয়ে গেল? আর এর উত্তর জানতে গেলে আমাদের একটু ইতিহাসে যেতে হবে। 1947 সালে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়। তবে 1947 সালে স্বাধীন হলেও 47 সাল থেকে কিন্তু দেশে ইলেকশন শুরু হয়নি। দেশে ইলেকশন শুরু করার জন্য অপেক্ষা করা হয়েছিল। তো প্রশ্ন হচ্ছে কিসের অপেক্ষা? অপেক্ষা করা হচ্ছিল ভারতের সংবিধান তৈরির, কারণ এই সংবিধানই ঠিক করবে যে ভারতে ঠিক কিভাবে ইলেকশন হবে। তো 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধান লাগু হয়, আর এর ঠিক 1 বছর পর 1952 সালের অক্টোবর মাসে ভারতে প্রথমবার লোকসভা ভোট হয়, যাতে কংগ্রেস জয়ী হয় এবং ভারতের প্রথম ইলেক্টেড প্রধানমন্ত্রী হন জওহরলাল নেহেরু। আর এই লোকসভা ভোটের 4 মাসের মাথায় 1952 সালের ফেব্রুয়ারিতে ভারতের বিভিন্ন রাজ্যগুলোতে বিধানসভার ভোট হয়, আর এরই সাথে ভারতের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টেরও ভোট হয়। এবার সংবিধান অনুযায়ী প্রতি 5 বছর পর পর লোকসভা এবং বিধানসভার ভোট হওয়ার কথা, আর সেই অনুযায়ী 1957, 1962, 1967 এই 3 বার একই সাথে লোকসভা, বিধানসভা, প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের ভোট হয়েছিল। কিন্তু 1967 সালের পর থেকে এই সিস্টেম ব্রেক হয়ে যায়। তো প্রশ্ন হচ্ছে কেন? 1967 সালে ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু এই সময় দেশের বিভিন্ন রাজ্য যেমন বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাব এই রাজ্যগুলোতে কংগ্রেসের বদলে অন্য দলগুলো সরকার তৈরি করে, বা কংগ্রেসের সাথে বিভিন্ন দল একজোট হয়ে সরকার তৈরি করেছিল। 1968 সালে মানে বিধানসভা ভোটের 1 বছর পরই প্রথমবার ইন্দিরা গান্ধী তার ক্ষমতা ব্যবহার করেন এবং উত্তরপ্রদেশের সরকার ভেঙে দেন। তিনি কিভাবে সরকার ভেঙে দিয়েছিলেন সেটা আমি ভিডিওতে আগে বলবো। তো এই সময় থেকেই উত্তরপ্রদেশের বিধানসভার ভোট আর লোকসভার ভোটের মধ্যে 1 বছরের একটা ব্যবধান তৈরি হয়। অন্যদিকে 1967 সালে দেশের প্রেসিডেন্ট ছিলেন জাকির হোসেন। তার টেনিউর ছিল 1967 সাল থেকে 1972 সাল পর্যন্ত, মানে 5 বছর। কিন্তু 1969 সালেই তিনি অসুস্থতার কারণে মারা যান, ফলে এখানেও একটা ব্রেক তৈরি হয়। এরপর 1971 সালে ইন্দিরা গান্ধী আরও একটা প্ল্যানিং করেন। ওই সময় কংগ্রেসের ভেতরেই বেশ কিছু মতভেদ তৈরি হয়েছিল, আর সেই সময় কংগ্রেস দুটো দলে বিভক্ত হয়ে যায়। একটা ছিল ইন্দিরা গান্ধীর পক্ষে, আর একটা ছিল মোরারজি দেসাইয়ের পক্ষে। ইন্দিরা গান্ধী দেখেন যদি এইভাবে চলতে থাকে তাহলে তার সরকার যে কোনো দিন ভেঙে যেতে পারে। তখন তিনি রাষ্ট্রপতির কাছে আবেদন করেন আর লোকসভাকে ভেঙে নতুন করে ইলেকশন করার কথা বলেন। এবার প্রথম থেকে যে প্রসেস চলে আসছিল তাতে লোকসভার ভোট হওয়ার কথা ছিল 1972 সালে, কিন্তু সেই ভোট হয় 1971 সালে, আর এখানেও একটা ব্যবধান তৈরি হয়।
এবার 1971 সালের লোকসভা ভোট হলে নেক্সট ভোট হওয়ার কথা ছিল 1976 সালে, কিন্তু 1975 সালে ইন্দিরা গান্ধী সারা দেশ জুড়ে এমার্জেন্সি লাগু করে দেন, যেটাকে ভারতের ইতিহাসে প্রথম ডিক্টেটরশিপ বলা হয়। তো এই এমার্জেন্সি 2 বছর ধরে চলে এবং শেষ হয় 1977 সালে, কিন্তু লোকসভা ভোট হওয়ার কথা ছিল 1976 সালে, আর এমার্জেন্সির কারণে সেটা হয় 1977 সালে। এবার এমার্জেন্সির জন্য দেশের জনগণ ইন্দিরা গান্ধী এবং কংগ্রেসের উপর বেশ ক্ষিপ্ত ছিল, ফলে এই লোকসভা ভোটে জয়ী হয় জনতা দল এবং প্রধানমন্ত্রী হন মোরারজি দেসাই। এবার মোরারজি দেসাই তিনিও একটা প্ল্যানিং করেন। তিনি কি করেন, সেই সময় 9টা রাজ্য যেখানে কংগ্রেসের সরকার ছিল সেই রাজ্যগুলোর বিধানসভা তিনি ভেঙে দেন, আর ওই রাজ্যগুলোতে তিনি নতুন করে ভোট করান, আর এই 9টা রাজ্যেই সে সময় ভোটে কংগ্রেস হেরে যায়। এবার মোরারজি দেসাই যেহেতু 1977 সালে সরকার তৈরি করেছিলেন, তার সরকার চলার কথা ছিল 1982 সাল পর্যন্ত, কিন্তু 2 বছর পরেই মোরারজি দেসাই সরকার ভেঙে যায়, কারণ তাদের কাছে মেজরিটি ছিল না। এবার 1980 সালে আবার ভোট হয়, আর এই ভোটে জয়ী হন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী আবার ক্ষমতা এসে ওই 9টা রাজ্যের রাজ্য সরকারকে আবার ভেঙে দেন, আর সেখানে আবার তিনি ভোট করান এবং এবার সেখানে কংগ্রেস জিতে যায়। কিন্তু ইন্দিরা গান্ধী তার 5 বছর কমপ্লিট করার আগেই 1984 সালে তার বডিগার্ডের হাতে নিহত হন। এবার আশা করি আপনারা বুঝতে পারছেন যে ঠিক কিভাবে এই একসাথে যে বিধানসভা এবং লোকসভা হওয়ার যে ভোটের প্রসেসটা ছিল সেটা ব্রেক করেছিল। এবার এই যে আমি এতক্ষণ ধরে বললাম যে এই সরকার ভেঙে গেছে, ওই সরকার ভেঙে গেছে, তো প্রশ্ন হলো একটা সরকার কখন ভেঙে যায়, কি কি কারণ থাকতে পারে, চলুন এবার সেটা বলি। দেখুন, যে কোনো সরকার তৈরি করতে গেলে দরকার হয় মেজরিটি। এবার যদি সরকার তাদের মেজরিটি হারিয়ে ফেলে তাহলে সেই সরকার ভেঙে যায়। যেমন ধরুন, এই মুহূর্তে আমাদের দেশের লোকসভায় রয়েছে 543টা সিট, আর কোনো দল যদি তাদের সরকার তৈরি করতে চায় তাহলে তাদেরকে মিনিমাম 273টা সিট দেখাতে হবে। কিন্তু সরকার গঠন হওয়ার পর সেই সরকারের সিট সংখ্যা এই 273 থেকে কমে যায়, তাহলে সেই সরকার ভেঙে যাবে। যেমনটা হয়েছিল 1998 সালে, যখন অটল বিহারী বাজপেয়ীর সরকার মাত্র একটা সিটের জন্য ভেঙে গিয়েছিল। এছাড়া যদি প্রধানমন্ত্রী মনে করেন যে সরকার ভেঙে দেবেন, নতুন করে ভোট করাতে পারেন, যেটা 1971 সালে ইন্দিরা গান্ধী করেছিলেন। এবার এই যে এক দেশ এক ভোট যদি চালু হয়, তারপর যদি কোনো সরকার 5 বছর পূরণ করার আগেই ভেঙে যায়, তাহলে তো আবার নতুন করে ভোট হবে, আর সেক্ষেত্রে তো সবকিছু আবার তালগোল পাকিয়ে যাবে। তো এই সমস্যা থেকে বাঁচার জন্য এই বিলে একটা নিয়ম আনা হয়েছে যে 5 বছর পর পর ভোট হবে, এটা ফিক্সড। যদি কোনো সরকার ভেঙে যায় তাহলে নতুন করে ভোট হবে, কিন্তু সেই সরকার 5 বছরের বাকি সময়টুকু ক্ষমতায় থাকবে। মানে 2 বছরের মাথায় যদি কোনো সরকার ভেঙে যায় তাহলে নতুন সরকার 5 বছর নয় বরং 3 বছর সরকার চালাবে, আর সেক্ষেত্রে ভোটে কোনো সমস্যা হবে না। এতে কিন্তু আরো একটা সুবিধা হবে, সেটা হলো কোনো মন্ত্রী হুট করে এক দল থেকে অন্য দলে ঝাঁপিয়ে যেতে পারবে না, যেটা ভারতের ইতিহাসে বেশ কয়েকবার করা হয়েছে, যাতে কোনো সরকার ভেঙে যায়। কিন্তু সমস্যা গিয়ে দাঁড়িয়েছে রাজ্যের ক্ষেত্রে। রাজ্যেও যদি মেজরিটি না থাকে তাহলে বিধানসভা ভেঙে যাবে, এবং মুখ্যমন্ত্রী চাইলেও বিধানসভা ভেঙে দিতে পারে, কিন্তু কেন্দ্র চাইলেও রাজ্যের বিধানসভা ভেঙে দিতে পারে। কেন্দ্রের কাছে সেই পাওয়ারটা রয়েছে, ঠিক যেমনটা মোরারজি দেসাই এবং ইন্দিরা গান্ধী করেছিলেন। প্রশ্ন হচ্ছে কিভাবে। প্রত্যেকটা রাজ্যে একজন করে রাজ্যপাল থাকেন, আর এই রাজ্যপাল চাইলে তিনি রাষ্ট্রপতির কাছে ওই রাজ্যের সংবিধানের 356 ধারা মতে রাষ্ট্রপতি শাসন লাগু করার আবেদন করতে পারেন। এমনকি তিনি এটাও আবেদন করতে পারেন রাষ্ট্রপতি শাসন লাগু করে বিধানসভা ভেঙে দিয়ে নতুন ভোট করানোর আবেদন করতে পারেন। এবার একটু খুব মন দিয়ে শুনবেন, এই যে রাজ্যপাল বিধানসভা ভেঙে ফেলা এবং রাষ্ট্রপতি শাসনের জন্য আবেদন করছেন, সেই রাজ্যপালকে নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি। আবার ভারতের সংবিধানে আর্টিকেল 74 অনুযায়ী রাষ্ট্রপতি কোনো কাজের সিদ্ধান্ত নেওয়ার আগে প্রধানমন্ত্রীর অ্যাডভাইস নিতে বাধ্য। তো সেইভাবে যদি কেন্দ্র চায় তাহলে রাষ্ট্রপতির থ্রু রাজ্যপালকে দিয়ে যে কোনো রাজ্যের বিধানসভা ভেঙে দিতে পারে। আর ঠিক এইভাবে 1977 সালে মোরারজি দেসাই এবং 1980 সালে ইন্দিরা গান্ধী 9টা রাজ্যের সরকারকে ভেঙে দিয়েছিল। তবে এর থেকে বাঁচার জন্য 1994 সালে সুপ্রিম কোর্ট একটা নতুন ল এনেছে, যে কোনো রাজ্যে যদি রাষ্ট্রপতি শাসন জারি করা হয় তাহলে তার পোক্ত কোনো কারণ দেখাতে হবে, নইলে কোর্ট সেই আদেশকে বাতিল করতে পারে। আর এর ফলে রাজ্যগুলোর কাছে বেশ কিছুটা এক্সট্রা পাওয়ার চলে আসে, যার ফলে এখন কেন্দ্র সরকার চাইলেই কোনো রাজ্যে বিধানসভা ভেঙে দিতে পারবে না। আর যদি ভেঙে যায় তাহলে ওই 5 বছরের মধ্যে যে কতদিন বাকি আছে নতুন সরকার সেই সময়টুকু শাসন করবে। তবে এক দেশ এক ভোট প্রসেসটা পুরোপুরিভাবে চালু করতে গেলে ভারতের সংবিধানে অনেকগুলো পরিবর্তন করতে হবে, রাজ্য এবং বিরোধী দলগুলোকে রাজি করাতে হবে। তবে একটা প্রসেস আছে যার মাধ্যমে রাজ্যগুলোর এবং বিরোধী দলগুলোর ভয় কিছুটা কমতে পারে, সেটা হলো এইভাবে একটা ভোট না করিয়ে 2.5 বছরের গ্যাপে লোকসভা এবং বিধানসভা দুটো ভোট করানো। এতে ভোটাররা রাজনৈতিক দলগুলোকে চাপে রাখতে পারবে, রাজ্য এবং কেন্দ্রের মধ্যে একটা পাওয়ার ব্যালেন্স থাকবে। আর এখানেও যেহেতু 5 বছরের মধ্যে ভোট করানো বাধ্যতামূলক, তাই সরকার ভেঙে গেলেও ঠিক সময় ভোট হবে। এতে কোনো মন্ত্রী বা এমএলএ হুট করে দল ত্যাগ করতে পারবে না বা সমর্থন ফিরিয়ে নিতে চাইবে না। আচ্ছা, আপনার কি মনে হয় আমাদের দেশে কি এই একটা ভোটের সিস্টেম চালু করা উচিত? আশা করবো আপনি কোনো দলের সাপোর্ট না নিয়ে একদম নিরপেক্ষভাবে এর উত্তর দেবেন।
কারণ এটা আমাদের দেশের ভবিষ্যতের প্রশ্ন। আর আমি আগাগোড়া আপনাদের সবকিছু একদম ক্রিস্টাল ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করলাম। আর এর পরেও যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে, আপনি আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করুন। মিঠুন বলছি, এটা আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল, আর আমি যত সম্ভব চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। তো দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে।